এই যে হিন্দুত্ববাদের যে রাজনীতিটা বিজেপি করছে, এটা যদি 26-এর আগে এভাবেই চলতে থাকে তাহলে তো তাদের কাছে তারা হারছে, এটাই তো। না, বিজেপি যেসব জায়গায় মুসলমান বেশি, এখানে শতকরা 30%, আর অনেকে বলে আরও বেশি, যেখানে আসামে সফলতা পেয়েছে, তো এইটা ওরা বলে পলিটিক্স অফ পোলারাইজেশন। এটাকে একটা হিন্দিতে বলে ধ্রুবীকরণ, বাংলায় বলি মেরুকরণ। তাহলে মুসলমান আর হিন্দু করে দিয়ে হিন্দুদের ভোটটাকে যদি করায়ত্ত করা যায়, কিন্তু মমতার মুন্সিয়ানা সেখানেই। মমতার 30% মুসলিম ভোট কোথাও যাবে না। এখন সিপিএম আর কংগ্রেস তারা যদি মুসলিম ভোটটাকে ভেঙে দিতে পারত, যেটা বিজেপি চেয়েছিল এবং যেটা ওএসিকে দিয়ে অন্য রাজ্যে করেছে, সেটা আইএসএফকে দিয়ে এবং কংগ্রেস সিপিএম আইএসএফ মিলেও কিন্তু হয়নি। তার কারণ বরং উল্টে পশ্চিমবঙ্গের মুসলিম আরও ইনসিকিওর হয়ে গিয়ে, এই যে মমতা কিন্তু কি করেছে, এই কংগ্রেস আইএসএফের সাথে যোগ দেওয়ায় আরও উল্টো ভয়ঙ্কর ক্যাম্পেইন করেছে যে ওরা বিজেপির বি টিম এবং ওরা মুসলমান ভোট ভাঙতে এসেছে যাতে আমি হেরে যাই। তাতে তো মুসলমানরা আরও ইনসিকিওর হয়ে এন ব্লক তারা মমতাকেই ভোট দিচ্ছে। এবং এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, সিটিজেনশিপ এবং এই সমস্ত আধার কার্ড আর এসব বিতর্ক, কোর্ট কাছারি, তাতে মুসলমানরা একবগা হয়ে তাহলে 30% ভোট নিয়ে মমতা ভোটটা করছে, হাতে 30%টা রেখে। আর 70% তারা বিজেপি হয়ে যাবে, এটা তো হয় না। এখানে হিন্দু ভোটের একটা বড় অংশ, সেটা মমতা, সেখানে মতুয়া ভোট আছে, সেখানে কামতাপুরী, রাজবংশী, এর মধ্যে কতবার উত্তরবঙ্গ গেল। তার কারণ মমতা জানে যে কোথায় দুর্বলতা, কোথায় যেতে হয়। যেভাবে মমতা পরিশ্রম করে, মমতাকে যতই গালাগাল দেওয়া হোক, মমতার মতো পরিশ্রম, জেলায় জেলায় যাওয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং, প্রতি মুহূর্তে ঘুম থেকে উঠে রাত্রিবেলা শুতে যাওয়া পর্যন্ত ও কিন্তু নির্বাচনী রাজনীতিটা করছে। সুতরাং এইটা ওই অ্যামেচারিস্ট অ্যাপ্রোচ কিন্তু নয়। মমতার মতো করে সারাক্ষণ রাজনীতি করছে পশ্চিমবঙ্গের কোন নেতা? আমার তো মনে হয় মমতার সমান্তরাল এখনো পর্যন্ত কেউ। আর নওশাদ সিদ্দিকী কি এই 26-এর নির্বাচনে কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে? সিদ্দিকির তো ট্রায়াল আর এরার চলছে না, বারবার চেষ্টা করছে, কিন্তু সিদ্দিকির বিশ্বাসযোগ্যতাটা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। কেননা একদিকে ওই ডায়মন্ড হারবারের যে দাঁড়ানো না দাঁড়ানো, এবং সেটা নিয়ে শুভেন্দু অধিকারীর মতো নেতাও এখন দেখছি সিদ্দিকি সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছে, আগে কিন্তু বলতো না। তার কারণ সিদ্দিকির সাথে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে গেলেন এবং ফুরফুরা শরীফের যারা প্রবীণ তাদের একটা বড় অংশের সমর্থন তিনি পেয়ে গেছেন। তার ফলে ফুরফুরা শরীফের সিদ্দিকিদের যে পরিবারও দ্বিধাবিভক্ত হয়ে গেছে। সেই জন্য বলছি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চতুর মুন্সিয়ানাটা, রাজনৈতিক যে প্রজ্ঞাটা, সেটার সাথে কিন্তু পেরে ওঠা কঠিন। স্যার, মুখ্যমন্ত্রী হিসেবে আপনি জ্যোতিবাবুর সাথে কাজ করেছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কাজ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কাজ করেছেন, এবং যেটা আমরা শোনা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার ভীষণ ভালো সম্পর্ক। তো মুখ্যমন্ত্রী হিসেবে কাকে এগিয়ে রাখবেন? জ্যোতিবাবু, বুদ্ধবাবু এবং মমতা? না, আমার কিন্তু মনে হয় যে বুদ্ধবাবু শুরু করেছিলেন, শেষ করতে পারেন, যে কারণে অনেকে পশ্চিমবঙ্গের ইতিহাসে ট্র্যাজিক হিরো বলে। তো যে সফলতা পায় সেই তো মানে আর কি, জো জিতা ও সিকান্দার। বুদ্ধবাবু পারেননি, এবং বুদ্ধবাবুর মধ্যে যেটা ওভার কনফিডেন্স এসেছিল। আমি আবার বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আসছে, উনি বলেছিলেন যে মানুষ এত বোকা নয়, আমি তো কোনো অন্যায় করিনি, মানুষ এই করবে, খুব ইমোশনাল হয়ে গিয়ে। এখন রাজনীতিটা কিন্তু ওরকমভাবে ইমোশনালে হয় না। আর জ্যোতিবাবুর কথা ছেড়ে দিলাম, জ্যোতিবাবু তো আমি আমি বুদ্ধবাবুকে জ্যোতিবাবুর থেকে বেশি ভালো মুখ্যমন্ত্রী মনে করি, এটাতে অনেক লেগে যেতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বুদ্ধবাবুর তুলনায় অনেক বেশি, যেভাবে একটা মোবাইল চালিয়ে গোটা রাজ্য চালায়, বুদ্ধবাবু তো মোবাইলে SMS করতে পারতেন। তার ফলে মমতা কিন্তু আজকের দিনে প্রাসঙ্গিকতাটা রক্ষা করে যেভাবে মুখ্যমন্ত্রিত্বটা করছে, সেটা আমি মনে করি বেস্ট। স্যার, বিরোধী দলনেতা হিসেবে দিল্লিতে রাহুল গান্ধী এবং এই বাংলাতে শুভেন্দু অধিকারী, দুজনে কতটা গ্রহণযোগ্য? শুভেন্দু কিন্তু পরিশ্রমী। আমি শুভেন্দু সম্পর্কে একটা কথা বলবো, যে শুভেন্দুর রাজনৈতিক প্রজ্ঞা আরও অনেক হয়তো ম্যাচিওর হওয়ার অনেক সুযোগ আছে, কিন্তু শুভেন্দু ফাঁকিবাজ, শুভেন্দু ঘুমিয়ে কাটায়, এটা কিন্তু বলা যায়। শুভেন্দু খুব পরিশ্রম। শুভেন্দুর আরবান প্রোফাইল, যেটা শ্রমিকের আছে, শ্রমিক মধ্যবিত্ত, হ্যাঁ, এবং লেখাপড়া করে, শিক্ষিত, কিন্তু সেটা আবার খুব অসম্পূর্ণ, মাস লিডার নয়। শুভেন্দুর মধ্যে মাস কানেক্টিভিটি আছে, কিন্তু সেটা তো মমতার মতো মাস লিডার নয়।
ও তো এখনও মমতার কাছে প্রশিক্ষণ নিতে পারে এরকম শিষ্য। তার ফলে আর বিজেপিতে একটা নেতা নেই না যে মমতাকে কাউন্টার করার জন্য, একটা মমতা। মানে শুভেন্দুর কিছু মানে প্লাস পয়েন্ট আছে, শ্রমিকের কিছু প্লাস পয়েন্ট আছে, সুকান্তবাবু লোকটা তো অসৎ নয়, এবং মাস্টারমশাই, এবং ওর সাথে আমি অনেকবার কথা বলে দেখেছি, খুব নরম স্বভাবে, বরং এখন আপ্রাণ চেষ্টা করছি কী করে নরম তকমাটা ঘুষিয়ে একটু জঙ্গি হতে পারে। এখন এই সমস্ত মিলিয়ে একটা বিজেপিকে যে কারণে মোদিকে আনতে হচ্ছে, মোদি বনাম মমতাটা করতে হচ্ছে বিজেপিকে এই জন্য। না কি বলছিলে যে? আমি বলছি দিলীপ ঘোষকে কি এই তালিকায় রাখবেন? আমি ঠিক জানি না, দেখো এটা তো বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার। দিলীপ ঘোষ তো 2019-এ ভালো পারফর্ম করেছিল এবং সেই সময় কাজ দিয়েছিল। এখন আরএসএস দিলীপ ঘোষকে কতটা সমর্থন করবে, কিভাবে? আপাতত দিলীপ ঘোষ যদি একদম চুপচাপ থাকে, একটা হাইবারনেশন পিরিয়ড, এখনও তো 2026-এ ইলেকশনটা হতে সময় আছে। আমার মনে হয় বিজেপির পার্টির প্রেসিডেন্ট দিলীপ ঘোষকে কিন্তু ভোটে কাজে লাগাতে চায়। মুখ্যমন্ত্রী কে হবে সে তো এখন ঠিক হয় না বিজেপি তো এইভাবে আজকাল। কিন্তু দিলীপ ঘোষকে ঘরে বসিয়ে দেওয়া, বা দিলীপ ঘোষ একটা নেগেটিভ রোল প্লে করুক, দিলীপ ঘোষ রেগে যাক, দিলীপ ঘোষ যে তৃণমূলে যাচ্ছে না সেটা আপাতত পরিষ্কার হবে। সুতরাং শ্রমিকও কিন্তু দিলীপের সাথে যোগাযোগ রাখছে। সুতরাং কে ফেস হবে সেটা তো পরের কথা, কিন্তু দিলীপকে একদম অচ্ছুত করে কিন্তু এই আগামী নির্বাচনে বিজেপি নাও রাখতে পারে। একেবারে স্যার, এই যে তৃণমূল সরকারের বিরুদ্ধে এসএসসি বলুন বা একাধিক ক্ষেত্রে দুর্নীতির তো অভিযোগ উঠছে, এগুলো কি কোনোভাবে প্রভাব ফেলবে নির্বাচনে? দুর্নীতির অভিযোগ যদি হতো তাহলে তো আগের নির্বাচনই হতে পারত। এর আগের নির্বাচনে তো দুর্নীতির ইস্যু ছিল, এবং দুর্নীতির তো অন্যান্য রাজ্যেও দুর্নীতির ইস্যু আছে। যে কোনো কারণেই হোক, যত দিন যাচ্ছে, মানে যত বুড়ো হচ্ছি আমি, আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের দেশে দুর্নীতিটা পিরামিডের ওপর থেকে নিচ পর্যন্ত, এত সাধারণ মানুষের মধ্যেও দুর্নীতি আছে। মানে বিয়ের সময় হবু জামাই উপরি পায় কিনা জিজ্ঞাসা করে শাশুড়ি, পুলিশে চাকরি করে যথেষ্ট উপরি আছে কিনা। তারপরে আমাদের সিস্টেমটা করাপশন ফ্রেন্ডলি হয়ে গেছে, সেখানে করাপশনটা একটা ভোটের বড় ইস্যু হবে। যদিও নরেন্দ্র মোদী চেষ্টা করছেন, ভ্রষ্টাচার একটা বড় মুদ্রা করছেন, কিন্তু সেখানে ওই যে সিলেক্টিভ হচ্ছে সিবিআই আর এনফোর্সমেন্ট, তার ফলে সিবিআই এনফোর্সমেন্টের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে। সুতরাং এটা কতটা দুর্নীতি দমনের জন্য, কতটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এখন কী হয়ে গেছে, আমি যদি লালুর সমর্থক হই তাহলে ফর্ডার স্ক্যাম যতই হোক, যাদবরা কি লালুকে ভোট থেকে বিরত থেকেছে? মানে নীতিশ মুখ্যমন্ত্রী যখন হয়ে গেছে তখনও কিন্তু লালুর যে ভোট ব্যাংক, ম্যাসিভ ভোট ব্যাংক ছিল। নীতিশ বিজেপির সাথে হাত না মেলালে গভর্নমেন্ট করতে পারতো না। মানে বিজেপি আর নীতিশ যদি ভাগাভাগি হতো তাহলে লালুর মেজরিটি অফ দ্য ভোট লালুর দিকে ছিল। তাহলে এই ভোটটা কি করে পায়, মানে খাদ্য কেলেঙ্কারির পরে? তার মানে কি, তার মানে আমার যে কনস্টিটিউয়েন্সি বা ক্লায়েন্টেল, এখন দলিত ভোট মায়াবতীকে দিচ্ছে, মায়াবতী তাজ কেলেঙ্কারি থেকে শুরু করে আর হেমন্ত সোরেন, বিজেপি কম চেষ্টা করলো, তাহলে সেটা তো পেলো। তার মানে কেজরিওয়ালের কিন্তু কোনো আগরওয়াল বা কেজরিওয়াল ভোট নেই, কিন্তু যাদের যাদের কাস্ট ভোট কিংবা একটা কনসলিডেটেড ভোট ব্যাংক আছে, তাদের কাছে দুর্নীতিটা কিন্তু নিউট্রালাইজ হয়ে যায়। মানে আমার লিডার, সে চুরি করলেও সে আমার লিডার। এখন এই জিনিসটা তো একটা নিউ ফেনোমেনন ইন ইন্ডিয়ান পলিটিক্স। স্যার, এই যে যুব সমাজ, কারণ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি যে যুব সমাজ, বিশেষ করে সোশ্যাল মিডিয়া একটা বিপ্লব, এই যে একটা কথা, সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনকার যুব সমাজ কি কোথাও কি তৃণমূল কংগ্রেসের প্রতি বীতশ্রদ্ধ আপনি মনে করেন? ইয়েস অ্যান্ড নো, মানে এটা তো চলতে থাকে না নানা রকমের। কিন্তু বিজেপির প্রতিও কি সে শ্রদ্ধাশীল? সিপিএমের যে কমিউনিস্ট পার্টির প্রতি কি যুব সমাজ আবার ফিরে আসছে? আমি এগুলোর তো সবটাই বলছি মিশ্র। একটা সময় আমরা যখন যুবক ছিলাম তখন দুর্গাপুজোর সময় বামপন্থী বইয়ের স্টল হতো, সেখান থেকে আমরা দেশিতৈষী, শুধু নয় দেশিতৈষী তো শারদীয়া সংখ্যা, ওখানে অনেক বই, বাংলা অনুবাদ থেকে শুরু করে কত কিছু কিনতাম। তখন তো প্রগতি পাবলিশার্সেরও বই আসতো মস্কো থেকে, কিন্তু সেসব তো উঠে গেছে। এখন তো বই দিয়ে পাঠচক্র বা যুবকদের, এখন তো তোমাকে, এখন সিপিএমকে তাহলে এখন ওই কী বলে, এই যে গোল গোল ডিস্কে নাচে, ওইগুলো তাহলে এখন চালু করে যুব সমাজকে টানতে হয়। কালচারাল চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সেটা তো কমিউনিস্টদের পক্ষে সম্ভব না যে ওরকমভাবে নাচ গান করা। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় যে গানগুলো লিখে জাগো বাংলার উদ্বোধনের দিন পরিবেশন করলেন, খুব ভালো করে কেউ যদি পলিটিক্যাল স্টাডি করে তাহলে দেখবে যে ওই গানগুলো কিন্তু সবগুলোই বৃদ্ধ প্রবীণতন্ত্রের জন্য নয়। অনেক গানের সুর উনি দিয়েছেন, যে গানের সুরগুলো একদম অত্যাধুনিক জেনারেশন জি এর মতো করে লেখা।
তার মিউজিক, তার এই যে বাবুল একটা গাইলো, তারপর আরও অনেকে, সেগুলো কিন্তু একদম সেই পুরনো হেমন্ত সন্ধ্যার গান নয়, ওই ধাঁচের নয়। যেটা এখন চলছে যে গানগুলো, সেই ধাঁচের সেই সুরে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বুঝতে পারেন বা বুঝছেন, সেই অনুযায়ী গানগুলোর ক্ষেত্রে আপডেট করছেন। সেই গানগুলো তো পুজোয় সারা জায়গায় বাজবে। আমাদের রাজ্যে তো ভীষণ কালচারাল ইম্প্যাক্ট হয় না অন্যান্য রাজ্যের থেকে বেশি। হরিয়ানাতে গেলে সেখানে কুস্তিটা জনপ্রিয়, সেখানে ভোটের প্রচারে কে কতটা কুস্তিটা একটা খেলা, কিন্তু আমাদের এখানে তো তা নয়। তো আমাদের এখানে এই গান বাজনা এগুলো তো একটা ভোটের অঙ্গ হয়ে যায় না। তো সেটা যে জেনারেশন জেনজি কি চাইছে, সেটা যে মমতাও অ্যাড্রেস করছে, কিন্তু শুধু রাহুল গান্ধী করছে তা নয়। অভিষেক যে ছবি দিচ্ছে ওই যে জিম করে, এগুলো তো নতুন প্রজন্মের ভালোই লাগার কথা। সুতরাং সবাই খুব সচেতন। কিন্তু এটা তো এখন সিপিএমের পার্টিতে ওই রকমভাবে ইনস্টাগ্রামে কোনো সিপিএমের নেতা এরকমভাবে পেশি দেখিয়ে ছবি দেওয়া, এখনও অবধি তো সেই কম্পিটিশানে কমিউনিস্টরা আসতে পারছে না। কিন্তু না এলে জিততে পারবে কি না সেই প্রশ্ন থেকে যাচ্ছে। একদম। স্যার, আমি শেষ একটা প্রশ্ন জাস্ট করব। আপনার এই যে দিল্লি থেকে বলছি, এই বই পড়ে বড় হয়েছে আমরা এবং সাংবাদিকও হতে চাইছি কোথাও গিয়ে, দিল্লি থেকে আপনি দিল্লির রাজনীতিটা দেখেছেন অনেক দিন ধরে। এখন কি দিল্লির রাজনীতি বদলেছে বা এখনকার সবটাই বদলে গেছে, জার্নালিজম বদলে গেছে, দিল্লির রাজনীতি। এখন একটা সময় ভাবি যে বদলটাও স্বাভাবিকও না, বদলটা স্বাভাবিক, ন্যারেটিভ বদলাচ্ছে, সব কিছুই বদলে গেছে। বিজেপি কত বছর ধরে শাসন করছে, সুতরাং আমি বাজপেয়ী আডবাণীর বিজেপিও দেখেছি, এখন মোদি অমিত শাহর বিজেপি দেখছি। তো বাজপেয়ী থেকে মোদি, এটাও একটা বিজেপির মধ্যেও অনেক ট্রান্সফরমেশন হয়েছে, শুধু মানে কংগ্রেস টু বিজেপি নয়, আর হচ্ছে বিজেপি টু বিজেপি চেঞ্জ হওয়ার। সুতরাং পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করতে হয়। তবে একটা জিনিস হচ্ছে যে কোথাও একটা অসহিষ্ণুতা, পরমত সহিষ্ণুতার অভাব একটা ছিল না, যে আমি মানে অন্যের মত সম্পর্কে সবসময় একটা লেটাস এগ্রি টু ডিসএগ্রি। এত ফেক নিউজ, এই এত মানে কি হ্যাশট্যাগে যা বলা হচ্ছে কন্টেন্টে নেই, আবার কন্টেন্টে যেটা বলা হচ্ছে সেটার কোনো গুরুত্ব নেই, সিরিয়াস কন্টেন্ট নেই। পেপার সাবমিট হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সেখানে পেপারে কি সাবমিট হলো সেটা কেউ জানে না, কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়ায় তার ছবিটা বেরোনোটা বেশি জরুরি। সুতরাং গোটা ব্যাপারটাই তো এখন একটা, আমাকে টিএন সেশন একটা খুব ভালো কথা বলেছিল, বললো দিল্লিতে সর্বভারতীয় ক্ষেত্রে এখন মাঝে মাঝে মনে হয় যে আসলে ক্রিকেটের পিচে আমরা সবাই মিলে হকি খেলছি। তো এখন রাজনীতিটা সবটাই